নসরুল হামিদের বনানীর ভবনে অভিযানে কোটি টাকা অস্ত্র ও 50 রাউন্ড গুলি উদ্ধার। জানাবো, সহিংসতা ও হত্যার দায়ে হাসিনা সহ জড়িতদের জবাবদিহিতার মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ। হেলিকপ্টার থেকে গুলি, শেখ হাসিনার সাবেক প্রধান বিচারপতি খায়রুলের বিরুদ্ধে হত্যা মামলা। এদিকে বড় পর্দায় আসছে হারুনের ভাতের হোটেল। এবং সর্বশেষ জানাবো, ইসলামী ব্যাংক এস আলম মুক্ত হচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে পরিচালনা পর্ষদ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নসরুল হামিদের বনানীর ভবনে অভিযানে কোটি টাকা অস্ত্র ও 50 রাউন্ড গুলি উদ্ধার। অভিযানের বিষয়টি নিশ্চিত করে পুলিশের গুলশান ডিভিশনের উপকমিশনার রিয়াজুল হক বলেন, অভিযানে নগদ টাকা ও বিদেশি মুদ্রা মিলিয়ে 1 কোটি টাকা উদ্ধার হয়। এছাড়া একটি অস্ত্র ও 50 রাউন্ড গুলি পাওয়া গেছে। রাজধানীর বনানীতে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর মালিকাধীন ভবনে অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার মধ্যরাত থেকে প্রিয় প্রাঙ্গণ নামের ভবনটিতে অভিযান শুরু হয়। অভিযান চলে দুপুর 2টা পর্যন্ত। অভিযানে বিষয়টি নিশ্চিত করে পুলিশের গুলশান ডিভিশনের উপকমিশনার রিয়াজুল হক বলেন, অভিযানে নগদ টাকা ও বিদেশি মুদ্রা মিলে 1 কোটি টাকা উদ্ধার করা হয়। এছাড়া একটি অস্ত্র ও 50 রাউন্ড গুলি পাওয়া গেছে। এর আগে মধ্যরাত থেকেই ভবনটি ঘিরে রাখে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যরা। সহিংসতা ও হত্যার দায়ে হাসিনা সহ জড়িতদের জবাবদিহিতার মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ। বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় ব্যাপক প্রাণহানি এবং হতাহতের ঘটনায় দেশ ছেড়ে পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনা সহ জড়িতদের বিচারের মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ। জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে স্বৈরাচার শেখ হাসিনার দেখা মাত্রগুলির নির্দেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ব্যাপক প্রাণহানি এবং হতাহতের ঘটনা প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে এই কথা বলেন মহাসচিব অ্যান্থনি ও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক। ব্রিফিংয়ে জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারী জানতে চান, জটিল এই মুহূর্তে বাংলাদেশ এখন স্থিতিশীলতার দিকে এগোচ্ছে। সেই মুহূর্তে বাংলাদেশকে সমর্থন জানিয়ে মহাসচিব যে চিঠি লিখেছেন তার জন্য ধন্যবাদ জানাই। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য মতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের স্বৈরাচার হাসিনার দেখামাত্রগুলির নির্দেশ 819 জনের মৃত্যু এবং অন্তত 25,000 আহত হয়েছেন, যাদের অধিকাংশ গুলিবিদ্ধ। এই হত্যাকাণ্ড এবং হতাহতের সঙ্গে যারা জড়িত, জাতিসংঘ মহাসচিবকে তাদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন। জবাবে ডোজারিক বলেন, মুশফিক, এই বিশেষ সংকটের শুরু থেকেই আমরা দায়বদ্ধতার কথা বলছি। সহিংসতা, প্রাণহানির, রাজনৈতিক এবং মানবাধিকার লঙ্ঘনের মতো সবগুলো বিষয়কে জবাবদিহিতার মুখোমুখি করা প্রয়োজন বলে মন্তব্য করেন মুখপাত্র ডোজারিক। ব্রিফিংয়ে প্রশ্নোত্তর পর্ব শুরুর আগে বাংলাদেশ প্রসঙ্গে দেয়া এক বিবৃতিতে মুখপাত্র ডোজারিক বলেন, বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়ে একটি চিঠি লিখেছেন মহাসচিব গুতেরেস। চিঠিতে বাংলাদেশের শান্তি ফিরিয়ে আনা এবং জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন মহাসচিব। তিনি বলেন, জাতিসংঘ মহাসচিব বলেছেন তিনি আশাবাদী যে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার একটি অন্তর্ভুক্তিমূলক পন্থা গ্রহণ করবে, যার মাধ্যমে যুব ও নারীদের পাশাপাশি সংখ্যালঘু এবং আদিবাসী সম্প্রদায়ের বাক স্বাধীনতার পথ প্রশস্ত হবে। দেশের সকল নাগরিক, বিশেষ করে সংখ্যালঘুদের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। ডোজারিক বলেন, মিয়ানমারের অবনতিশীল পরিস্থিতি বিবেচনা করে রোহিঙ্গা শরণার্থীদের মঙ্গল নিশ্চিত করতে ডক্টর ইউনূস নেতৃত্বাধীন সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন গুতেরেস। হেলিকপ্টার থেকে গুলি, শেখ হাসিনার সাবেক প্রধান বিচারপতি খায়রুলের বিরুদ্ধে হত্যা মামলা। রাজধানী মিরপুরের র্যাবের হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে ফিরোজ তালুকদার নিহতের ঘটনায় শেখ হাসিনার সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক সহ 5 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ফিরোজের স্ত্রী রেশমা সুলতানা আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদী হাসানের আদালতে মামলাটি করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলাটি রেকর্ড করে তদন্তের নির্দেশ দিয়েছেন। ফিরোজ রাজধানীর একটি বেসরকারি কোম্পানিতে অফিস সহায়ক হিসেবে চাকরি করতেন। মামলার অন্য আসামিরা হলেন সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
মামলার এজাহারে বলা হয়, এবিএম খায়রুল হক শেখ হাসিনার নির্দেশে অন্য সব অ্যামিকাস কিউরিদের মতামত উপেক্ষা করে একতরফাভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন। তিনি আদালতের আকাঙ্ক্ষা উপেক্ষা করে দেশে অঘোষিত স্বৈরতন্ত্র কায়েম করে শেখ হাসিনা ও তার দোসরদের সদিচ্ছাভাবে রাষ্ট্র ক্ষমতা প্রয়োগের অনুমতি প্রদান করে। পরে 2014-2018 সালে শেখ হাসিনা অন্য আসামিরা যেনতেনভাবে গণমানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে জাল ভোট, মৃত ব্যক্তির ভোট, নির্বাচন কমিশনের সহায়তায় গণমানুষের স্বাভাবিক উপস্থিতি ব্যতীত কথিত নির্বাচনের মাধ্যমে একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় এসে মানুষের উপর জুলুম, নির্যাতন ও বাক স্বাধীনতা খর্ব করা সহ খুন, গুম ও ক্রসফায়ারের মাধ্যমে মানুষ হত্যা ও নিষ্পেষণ অব্যাহত রাখে। আরও বলা হয়, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নামে। এই আন্দোলনে সরকার হত্যা, গুম ও গ্রেফতারের মাধ্যমে দমন পীড়ন করলে আন্দোলনকারীরা ছাত্র জনতাকে তাদের পাশে সার্বিক অবস্থান নেওয়ার অনুরোধ করেন। এরই পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা সরকারের সুবিধাভোগী প্রশাসনের শীর্ষ কর্মকর্তা সহ অজ্ঞাতনামা আসামিদের নির্দেশে পুলিশ, র্যাব, বিজিবি সহ কিছু বিপথগামী সদস্য আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের অজ্ঞাতনামা সন্ত্রাসীরা দেশব্যাপী আন্দোলন দমনের জন্য ক্রেক টাউনের মাধ্যমে ছাত্র জনতার উদ্দেশ্যে গুলি করতে থাকে। আন্দোলন চলাকালে গত 19 জুলাই সন্ধ্যা 6টার দিকে ফিরোজ তালুকদার মিরপুর 10 গোল চত্বর অতিক্রম করার সময় র্যাবের হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বড় পর্দায় আসছে হারুনের ভাতের হোটেল। সম্প্রতি আলোচিত ইস্যুর মধ্যে অন্যতম গোয়েন্দা পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ বিভিন্ন সময়ে অনেককে জিজ্ঞাসাবাদ কিংবা হেফাজতের নামে ডিবি অফিসে নিয়ে খাবার খাইয়ে ছবি তুলে আলোচনায় আসেন তিনি। তার এই কার্যালয়ে দেখা করতে যাওয়া অনেককে খাবার খাওয়ানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখান থেকে ব্যঙ্গাত্মকভাবে হারুনের ভাতের হোটেল নামটি এসেছে। অভিনয় শিল্পী জাদু আজাদ হারুনের ভাতের হোটেল নামে সিনেমাটি পরিচালক সমিতিতে নিবন্ধন করেছেন। এই সিনেমার বিষয়ে তিনি গণমাধ্যমকে বলেন, সিনেমা বানাতে আমরা কোনো রকম আপোষ করব না। সিনেমাটাই আমরা বিভিন্ন বিষয় নিয়ে আসবো। এই সিনেমায় কারা অভিনয় করবেন সে প্রসঙ্গে তিনি বলেন, আমরা এখনো ঠিক করিনি কারা এই সিনেমায় অভিনয় করবেন, তবে বেশ কিছু চমক থাকবে সিনেমাটিতে। চরিত্র অনুযায়ী অভিনয় শিল্পী নির্বাচন করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 6 সমন্বয়কে নিরাপত্তা দেওয়ার নামে ডিবি কার্যালয়ে নিয়ে আটকে রাখেন পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। সেই সময় 6 সমন্বয়ক নিয়ে খাওয়া দাওয়া করানোর ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়। এরপর থেকে আলোচনা সমালোচনা শুরু হারুনকে নিয়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ত্যাগ করেন। এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এই সময়ে দেশের মানুষ একের পর এক নানা আলোচিত ঘটনার সাক্ষী হয়। যেসব ঘটনা বড় পর্দায় নিয়ে আসতে চাচ্ছেন অনেক নির্মাতা, ইতিমধ্যে অনেকে সিনেমার নামও নিবন্ধন করা হয়েছে। নিবন্ধিত সিনেমার তালিকায় আছে হারুনের ভাতের হোটেল নামের একটি সিনেমা। অনেকে তাই ডিএমপির গোয়েন্দা কার্যালয়কে হারুনের ভাতের হোটেল বলতে শুরু করেছেন। উল্লেখ্য, চলচ্চিত্র পরিচালক সমিতি সূত্রে জানা গেছে, গত 10 দিনে 6টির মতো ছবির নাম নিবন্ধিত হয়েছে। এর মধ্যে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে মাদার অব ডেমোক্রেসি নামে একটি সিনেমার নামও নিবন্ধন করা হয়েছে। ইসলামী ব্যাংক এস আলম মুক্ত হচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে পরিচালনা পর্ষদ। ইসলামী ব্যাংক বাংলাদেশ পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির বেশিরভাগ শেয়ার এস আলম গ্রুপের হাতে থাকায় আপাতত ব্যাংকটিতে স্বতন্ত্র পরিচালক দেওয়া হবে। তারাই ব্যাংকটি পরিচালনা করবেন। বাংলাদেশ ব্যাংক আজ বুধবার এই সিদ্ধান্ত ব্যাংকটিকে জানাতে পারে। আজ এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সাংবাদিকদের বলেন, যারা ব্যাংকের টাকা নিয়ে ফেরত দেননি তাদের ছাড় দেওয়া হবে না। টাকা উদ্ধারে আইনগত যত পন্থা আছে সবই অনুসরণ করা হবে। দুর্বল ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হবে। ন্যাশনাল ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। ইসলামী ব্যাংকের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। অন্য ব্যাংকগুলো নিয়েও একই সিদ্ধান্ত হবে। যেসব ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়া হবে সেই সব ব্যাংক কারা চালাবে এমন প্রশ্নের জবাবে গভর্নর বলেন, সরকার কোনো ব্যাংকের দায়িত্ব নেবে না। আপাতত স্বতন্ত্র পরিচালক দিয়ে ব্যাংকগুলো চলবে। এস আলম গ্রুপ ছাড়া অন্যদের হাতে 2% বেশি শেয়ার থাকলে পরে তা পর্ষদে আসতে পারবেন। এস আলম গ্রুপের কাছে কত ঋণ আছে জানতে চাইলে আহসান এইচ মনসুর বলেন,
নামে বেনামে কত ঋণ আছে তা জানা যায়নি। বেনামির ঋণের তথ্য এখন আমাদের কাছে নেই, তবে এসব তথ্য বের হবে, এজন্য কিছুটা সময় প্রয়োজন হবে। সংবাদ সম্মেলনে বিভিন্ন ব্যাংকের ঋণ অনিয়মে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের দায় নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকেরা। এর জবাবে গভর্নর বলেন, এটা আমার আসার আগের ঘটনা। আগামী দিনে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হোক আমি চাই না। কারো যদি কোনো কথা থাকে তাহলে আমার দরজা খোলা আছে। আমি শুনে যদি যৌক্তিক দাবি মনে হয় তাহলে তা মানার চেষ্টা করব, কিন্তু অযৌক্তিক কোনো দাবি মানা আমার পক্ষে সম্ভব নয়। দরকার হলে আমাকে পদত্যাগ করতে হবে, কিন্তু অযৌক্তিক দাবি মেনে কিছু স্বাক্ষর করব সেটা আমার ধারা হবে না। সেই সাইনের সঙ্গে আমার পদত্যাগপত্র একসঙ্গে যাবে। বাংলাদেশ ব্যাংকের অসাধু কর্মকর্তাদের বিষয়ে গভর্নর বলেন, এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করব না, তবে আমরা চেষ্টা করছি পুনর্গঠন করার জন্য যাতে কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী একই পদে দীর্ঘদিন না থাকে। বিভিন্ন ব্যাংকের আর্থিক কেলেঙ্কারির বিষয়ে কবে নাগাদ ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে আহসান এইচ মনসুর বলেন, এটা একদিনের ব্যাপার নয়। আমি এসে বড় রকমের নাড়াচাড়া দিতেও চাই না, কারণ আমাদের হাতে অনেক কাজ। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, আমাদের এখন প্রধান কাজ হচ্ছে দেশের অর্থনীতিকে রক্ষা করা। বাংলাদেশের যেন খেলাপি না হয় সেজন্য বিভিন্ন ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নিতে হবে। দেশের বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে যাতে প্রশ্ন না উঠে, আমরা যেন অবনমিত না হই। সহযোগী ব্যাংকগুলোর সঙ্গে যেন আমরা সম্পর্কের উন্নতি ঘটাতে পারি, এসব নিয়ে কাজ করতে হবে। 2017 সালে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপ ব্যাংকটির মালিকানা নেওয়ার পর থেকে নামে বেনামে অন্তত 50,000 কোটি টাকা বের করে নিয়েছে চট্টগ্রাম ভিত্তিক এই গোষ্ঠী। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।